হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লুজার কেমিস্ট। লুজার কেমিস্টের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। যেমনটা তোমরা জানো যে আমরা WBJEE অর্গানিক কেমিস্ট্রি পার্টটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের তারই দ্বিতীয় পর্ব। আজকেও আমরা দেখবে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি রিয়াকশান অর্গানিকের অবশ্যই ক্লাস 11 এবং 12-এর কমপ্লিট করব, যেগুলো তোমাদের পরীক্ষার পারপাসে হেল্প করবে। যদি কেউ প্রথম পর্বটি না দেখে থাকো তাহলে সে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে প্রথম পর্বটি এই অর্গানিক কেমিস্ট্রি করবে, যেটা তোমাদের অবশ্যই খুব সাহায্য করবে। তাই প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় WBJEE 2025 এর অর্গানিক কেমিস্ট্রি পার্টে সেকেন্ড পর্ব। যেমনটা তোমরা জানতে পারলে, তো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং দেখবে অনেক বেশি পরিমাণে জিওসির পোর্শনেও আজকে কিছু কোশ্চেন দেওয়া হবে। ঠিক আছে, জিওসি যেমন ধরো ক্লাস 11-এ তোমরা পড়তে রেজোনেন্স, হাইপার কনজুগেশন, অ্যারোমেটিসিটি, এই টাইপের কয়েকটা জিনিস নিয়ে আজকে আলোচনা হবে। রিয়াকশান তো থাকবেই। তো প্রথমেই দেখো জিএসি পোর্শন থেকে একটা প্রশ্ন, দুটো কোশ্চেনই দেখো সেম জানতে চাইছে। কোশ্চেন একই, বলছে কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি। ঠিক আছে, আম্লিকতার অর্ডার সাজাতে বলেছে। তো দেখো এগুলো অপশান দেওয়া থাকে, তো আমি অপশানগুলো জাস্ট লিখিনি, এখানে কনসেপচুয়াল যা ক্লিয়ারেন্স রয়েছে সেগুলো আমি বলে দেবো। তো কি বলেছে প্রথম কোশ্চেনটাতে দেখো। প্রথম কোশ্চেনটা বলা রয়েছে তোমাকে অ্যাসিডিটি। আগে প্রথমটা আমরা বুঝি কি কি রয়েছে। দেখো তো এখানে রয়েছে OH, তার নিচে রয়েছে NO2, তারপরে রয়েছে এখান থেকে CH3, ওপরে OH রয়েছে, তারপরে এখান থেকে মেটা পজিশানে রয়েছে NO2, এখানে আছে OH, আর এই জায়গায় কি রয়েছে না OMe। ঠিক আছে, মানে মিথক্সি গ্রুপ আছে, আর এখানে COOH। এটাকে A বলা রয়েছে কোশ্চেনে, এটাকে B বলা রয়েছে, এটা C বলা রয়েছে, এটা D বলা রয়েছে। এইটি তোমাকে কোশ্চেনে বলা রয়েছে। তাহলে কি করে আমরা এখান থেকে অ্যাসিডিটি অর্ডার বা আম্লিকতার ক্রম দেখব। দেখো, প্রথমত মনে রাখবে আম্লিকতার ক্রম মানে অ্যাসিডিটি অর্ডার সেই কম্পাউন্ডেরই বেশি হবে যার এই অ্যাসিড থেকে উৎপন্ন হওয়া কনজুগেট বেসটা সব থেকে বেশি স্টেবল বা স্থায়ী হবে। এবারে প্রশ্ন, কনজুগেট বেস কি? কনজুগেট বেস হচ্ছে যখন তুমি এই অ্যাসিডিক হাইড্রোজেনগুলোকে বার করে দেবে, তারা একটা নেগেটিভ পার্টযুক্ত সিস্টেম দেবে, তাকে বলা হয় কনজুগেট বেস। কীরকম? ধরো তুমি যদি এইখান থেকে এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে বার করে দাও, এইখান থেকে এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে তুমি ধরো বার করে দিলে, ঠিক আছে, এইখানে অ্যাসিডিক হাইড্রোজেনকে তুমি ধরো বার করলে, তাহলে অ্যাসিডিক হাইড্রোজেনকে বার করলে কি পাবে না O মাইনাস NO2 এরকম আছে। এখান থেকে তুমি যখন কনজুগেট বেস আঁকবে, এটা O মাইনাস তারপরে CH3, এখানের যখন কনজুগেট বেস আঁকবে এটা O মাইনাস, এখানে NO2, আর এর যখন কনজুগেট বেস আঁকবে এটা COO মাইনাস আর OMe। এরকম টাইপের সিস্টেম আছে। এবার দেখো এই যে চারটা সিস্টেম তুমি দেখলে, এই চারটা সিস্টেমের মধ্যে কনজুগেট বেস স্টেবল কি করে বলবো। দেখো, যে অ্যাসিড গ্রুপ কন্টেন্ট করে, এই গ্রুপটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বলি। তো অ্যাসিড গ্রুপ যে কন্টেন্ট করে সে তো বাকিদের থেকে স্ট্রং অ্যাসিড হবে, এটুকু তো শিওর। মানে এরা তো অ্যাসিড গ্রুপ কন্টেন্ট করে না, কিন্তু এ যেহেতু অ্যাসিড গ্রুপ কন্টেন্ট করে, তাহলে দেখো এ কিন্তু স্টেবিলিটি সব থেকে বেশি রয়েছে। ঠিক আছে, তো এইভাবে মনে রাখবে ডি হচ্ছে সব থেকে মোস্ট অ্যাসিডিক। এবারে কম্প্যারিজন হবে এদের মধ্যে। ঠিক আছে, দেখো কিভাবে কম্প্যারিজন করবে না, দেখো এই যে NO2 গ্রুপ রয়েছে না, এই NO2 গ্রুপ যখন প্যারা পজিশনে থাকে তখন সে -R এফেক্ট দেখায়। -R মানে রিং থেকে রেজোনেন্সকে টানে। যখনই এ এরকম রেজোনেন্স টানবে মানে ইলেকট্রন টানবে, এই O মাইনাসের ইলেকট্রন কন্টিনিউ এখান থেকে ডিলোকালাইজেশন আসবে, মানে সিম্পল কথা রেজোনেন্সে আসবে। তার মানে দেখো যত নেগেটিভ চার্জ অক্সিজেনের মাথায় ধীরে ধীরে কমবে, নিউট্রালের দিকে যাবে, তত তার কনজুগেট বেস স্টেবল হবে। তার মানে এর কনজুগেট বেস কিন্তু আপাতত মনে হচ্ছে স্টেবল। এবারে এই দুটো এক্সাম্পলে এসো। এইখানে কি হচ্ছে, মিথাইল যে গ্রুপটা রয়েছে এর তো +I এফেক্ট আছে, তার মানে কি ও ইলেকট্রন ডোনেট করে, কিন্তু এ কি চাইছে ইলেকট্রন কমাতে। নেগেটিভ মানে তো অলরেডি বেশি আছে, তাহলে ও চাইছে ইলেকট্রনকে কমাতে। তাহলে কমানোর জায়গায় উল্টে এখানে থাকা মিথাইল গ্রুপ কি করলো, তার ইলেকট্রনটাকে বাড়িয়ে দিল। তার মানে কি এটা আপাতত আনস্টেবল মনে হচ্ছে। এবারে এখানে এসো, এখানে কি লাগানো আছে NO2। এইখানে ভুল হয় প্রত্যেকের। NO2 যখন মেটা পজিশনে থাকবে, মনে রাখবে এ কিন্তু আর এইরকম -R এফেক্ট দেখাতে পারবে না, এ এখানে -I এফেক্ট দেখাবে। কি এফেক্ট দেখাবে? -I, মানে ইলেকট্রন ডোনেট করছে না ঠিক, কিন্তু ইলেকট্রনকে টানছে।
এবারে প্রশ্ন হচ্ছে ইলেকট্রন এও টানছে, এখানেও NO2 ইলেকট্রন টানছে। এবারে তাহলে এই দুটোর মধ্যে স্টেবিলিটি কার বেশি? না বলা হচ্ছে এর কনজুগেট বেসের স্টেবিলিটি বেশি, কারণ তোমরা জানো যে রেজোনেন্স হচ্ছে এই ইন্ডাকটিভ এফেক্টের থেকে অনেক বেশি স্ট্রং এফেক্ট। তাহলে এর পরে যে কনজুগেট বেসটা যাবে সেটা কার হয়ে গেল? এর জন্য। এবারে দেখো এ তো প্রথমেই চলে গেছে, এবার এদের দুজনের মধ্যে এ মাইনাস আই মাইনাস আর এর থেকে এফেক্ট কম হলেও প্লাস আই এর থেকে তো ভালো, কারণ প্লাস আই তো ইলেকট্রন ডোনেট করে ওকে আনস্টেবল করছে। তো সেই কারণে এর পরে আসবে কোনটার কনজুগেট বেস? সি, এবং সব থেকে আসবে লাস্টে কে? না বি। তাহলে এইটি হচ্ছে তাদের দেখো কনজুগেট বেস স্টেবিলিটি অর্ডার, এবং যেটা কনজুগেট বেস স্টেবিলিটি অর্ডার সেটাই হচ্ছে তাদের অ্যাসিডিটি অর্ডার। ঠিক আছে, তার মানে কি না কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে তার অ্যাসিডিটি অর্ডার তত বেশি হবে। ঠিক আছে, নেক্সট দেখো আরেকটা অ্যাসিডিটির কোশ্চেন একই টাইপেরই। এখানে দেওয়া আছে বেঞ্জোইক অ্যাসিড, পারক্সি বেঞ্জোইক অ্যাসিড এবং প্যারানাইট্রো বেঞ্জোইক অ্যাসিড, 3 রকম কম্পাউন্ড দেওয়া আছে। তাহলে এদেরকে দেখতে কীরকম আগে স্ট্রাকচারগুলো ড্রয়িং করো, তারপর এদের আমি অ্যাসিডিটি অর্ডার নিয়ে আসছি। তো প্রথমে রয়েছে বেঞ্জোইক অ্যাসিড। দেখো বেঞ্জোইক অ্যাসিডকে আমরা কিভাবে লিখি? না দেখো বেঞ্জিন যে রিং রয়েছে সেই বেঞ্জিন রিংয়ের ওপরে কি থাকে? না COOH গ্রুপ লাগানো থাকে, এটি বেঞ্জোইক অ্যাসিড, তাই না? এরপরে বলেছে দেখো পারক্সি বেঞ্জোইক অ্যাসিড। দেখো পারক্সি মানে এখানে কি থাকবে? না পারক্স বন্ধন থাকবে, তাই না? তাহলে এর স্ট্রাকচার কীরকম দেখো, C+O, তারপরে ও, তারপরে আবার একটা OH। তোমরা জানো এই যে লিঙ্কেজটা বা এই যে কানেক্টিভিটিটা এটাকে পারক্সি বন্ড বলা হয়। তাহলে দেখো এটার নাম হচ্ছে পারক্সি বেঞ্জোইক অ্যাসিড। এরপরে লাস্ট রয়েছে দেখো প্যারানাইট্রো বেঞ্জোইক অ্যাসিড। মানে কি না প্যারা পজিশনে একটা নাইট্রো গ্রুপ মানে NO2 গ্রুপ থাকবে এবং এটা বেঞ্জোইক অ্যাসিড মানে সাবস্টিটিউটেড বেঞ্জোইক অ্যাসিড। এবারে দেখো এই তিনটের মধ্যে তোমাকে কি বলেছে? অ্যাসিডিটি অর্ডার সাজাতে বলেছে। তাহলে এগেন একই গল্প, কনজুগেট বেস যার যত স্টেবল হবে। তাহলে তুমি এখানেই এদের কনজুগেট বেসগুলোকে ড্রয়িং করো। যখন এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে তখন এখানে মাইনাস দিয়ে যাবে, যখন এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে তখন এখানে মাইনাস দিয়ে যাবে, এবং যখন এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে তখন এখানে মাইনাস দিয়ে যাবে। এইগুলি হচ্ছে তাদের CB মানে কনজুগেট বেস। এবারে তুমি দেখো এই পজিশনে থাকা যে কনজুগেট বেসটা, এই কনজুগেট বেসের যে নেগেটিভ চার্জ এটা না দুদিকে রেজোনেন্স করতে পারে। কীরকম? একটা রেজোনেন্স এইরকম রিংয়ের দিকে আসতে পারে, বিকজ এই যে NO2 গ্রুপ এর মাইনাস আর এফেক্ট রয়েছে। আর একটা রেজোনেন্স এই যে C+O গ্রুপ দেখতে পাচ্ছ এর সাথেও রেজোনেন্স করতে পারে, মানে এই যে গ্রুপটা নিজের যে C+O গ্রুপ এর সাথেও এই রকম টাইপের রেজোনেন্স কিন্তু দেখাতে পারে, এবং এই দিকে কিন্তু এইরকম রিংয়ের সাথেও কিন্তু এরকম রেজোনেন্স করতে পারে ডিউ টু দ্য প্রেজেন্স অফ -R গ্রুপ NO2। এবারে প্রশ্ন, তাহলে এই নেগেটিভ যদি ডিলোকালাইজেশন এত ভালোভাবে সম্পন্ন করতে পারে তার মানে কি এর নেগেটিভ চার্জ ডেন্সিটি ধীরে ধীরে ডিক্রিজ করছে, তার মানে যত ডিক্রিজ করছে তার করেসপন্ডিং যে কনজুগেট বেস সেটা স্টেবিলিটি কিন্তু বাড়ছে, তার মানে কি এর অ্যাসিডিটি অর্ডারও সব থেকে বেশি। তাহলে সি যে কম্পাউন্ড ছিল দেখো তার অ্যাসিডিটি অর্ডার সব থেকে বেশি, প্যারানাইট্রো বেঞ্জোইক অ্যাসিড। এবারে এই কম্পাউন্ডটাতে এসো, এই কম্পাউন্ডের গল্পটা কি আছে দেখো তো। এর নিচে কোনো মানে এ টাইপের গ্রুপ নেই, -R যুক্ত কোনো গ্রুপ নেই, কিন্তু এ তো নিজেদের মধ্যে এরকম রেজোনেন্স করতে পারে, যেরকম রেজোনেন্স তুমি এখানে দেখলে সেম রেজোনেন্স এইটাও রয়েছে। এই যে পার্টটা রেজোনেন্সটা তুমি দেখলে এই পার্টের রেজোনেন্স কিন্তু সেম রয়েছে, এই রকম রেজোনেন্স কিন্তু এখানেও হচ্ছে, কিন্তু এই যে সিস্টেমটা তুমি দেখলে এই সিস্টেমে কিন্তু কোনো রেজোনেন্স নাই, নো রেজোনেন্স। কোথায় রেজোনেন্স করবে? কারণ এখানে নেগেটিভ যখন ডবল বন্ড ফরমেশন করতে আসবে এইখানে তো একটা ডবল বন্ড দরকার ছিল, তাহলে এই ডবল বন্ডটা নিশ্চয়ই এখানে প্রেজেন্ট নেই, তার মানে কি এখানে কোনো রেজোনেন্স হবে না। তাহলে এই জায়গায় রেজোনেন্স হচ্ছে খুব ভালো, একবার COOH সাথেও হতে পারে, একবার রিংয়ের দিকে NO2 সাথেও হতে পারে। এখানে কেবলমাত্র COOH সাথে হচ্ছে, মানে এর থেকে একটু কম রেজোনেন্স, আর এখানে রেজোনেন্সই হচ্ছে না। তাহলে এরপরে এদের এ তো সব থেকে বেশি বুঝে গেলে সি, এবার এদের দুজনের মধ্যে একটু হলেও তো রেজোনেন্স এতে হচ্ছে, বিতে তো একদমই রেজোনেন্স হচ্ছে না, মানে পারক্সি বেঞ্জোইক অ্যাসিডে। তার মানে কি এরপরে কনজুগেট বেসের স্টেবিলিটি কার? এ, কারণ একটু হলেও রেজোনেন্স হচ্ছে, আর বিতে পারক্সি বেঞ্জোইক অ্যাসিডে কোনো রেজোনেন্স হয়নি, তার মানে এইটি হয়ে যাবে তার করেসপন্ডিং অ্যাসিডিটি অর্ডার। ঠিক আছে, তাহলে আরেকবার বলি যে যেখানে দেখো প্যারানাইট্রো বেঞ্জোইক অ্যাসিড এরকম এক্সটেন্ডেড রেজোনেন্স হচ্ছিল, নেগেটিভ চার্জ অনেক বেশি পরিমাণে ডিলোকালাইজেশনে আসছিল, যার ফলে তার কনজুগেট বেসের স্টেবিলিটি বাড়ছিল। এখানে কি হচ্ছে? এখানে দেখো নেগেটিভ চার্জ কেবলমাত্র COOH বা কার্বক্সিলিক গ্রুপটার সাথে এখানে রিয়াকশন করছে, মানে রেজোনেন্স করছে, কিন্তু এখানে কোনো রেজোনেন্স নেই, পারক্সি বেঞ্জোইক অ্যাসিডে কোনো রেজোনেন্স নেই, তার মানে এর থেকে একটু হলেও স্ট্রং এফেক্ট কিন্তু বেঞ্জোইক অ্যাসিড দেখায়। সেই কারণে দেখো সি এর পরে মানে প্যারানাইট্রো বেঞ্জোইক অ্যাসিডের পরে বেঞ্জোইক অ্যাসিড এবং তারপরে পারক্সি বেঞ্জোইক অ্যাসিড। এবারে দেখো নেক্সট জিওসির আরও দুটো গুরুত্বপূর্ণ পার্টের কোশ্চেন, একটা হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আর একটা হচ্ছে রেজোনেন্সের কোশ্চেন। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা দিয়েছে দেখো কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি।
এখানে তিনটে এরকম মানে কম্পাউন্ড আকার রয়েছে এবং প্রত্যেকে দেখেই বুঝতে পারছো এরা প্রত্যেকেই কার্বোক্যাটায়ন, তার মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমাদেরকে জাজমেন্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো কি করে করব না, কার্বোক্যাটায়ন মানে আমাদের মাথায় প্রথমেই যে কথাটা আসবে সেটা হচ্ছে এর ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, মানে ইলেকট্রন কম আছে। তার মানে কি, ও তার ইলেকট্রন সবসময় বাড়ানোর চেষ্টা করে, তার মানে ও যত ভালো ইলেকট্রন বাড়াতে পারবে তত তার স্টেবিলিটি কী হবে, বাড়বে। এবারে প্রথম কম্পাউন্ডটাতে দেখো কি আছে না, CH2COCH3 এরকম টাইপের আঁকা আছে এবং এই জায়গায় তৈরি হয়েছে কার্বোক্যাটায়ন। তারপরে কি দেওয়া আছে দেখো তো না, CH2OMe প্লাস এখানে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে দেখো CH2CH3, এইরকম টাইপের তিনটে কম্পাউন্ড দেওয়া রয়েছে। তাহলে আমি প্রথমেই বললাম যে কার্বোক্যাটায়ন যেখানে স্টেবিলিটি বেশি সেটা কিভাবে জাজমেন্ট করবে না, ওর সাথে লেগে থাকা গ্রুপগুলো তাকে কত ভালো ইলেকট্রন ডোনেট করতে পারে, কারণ ওর নিজের ইলেকট্রন দরকার। তাহলে যে যত ভালো ইলেকট্রন ডোনেট করতে পারবে তার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি তত বাড়বে। এবারে লাস্টের দিক থেকে এসো, এই যে মিথাইল গ্রুপ তোমরা অনেকেই জানো, এই মিথাইল গ্রুপের কি কি মানে স্পেশালিটি আছে বলো তো। মিথাইল গ্রুপ হচ্ছে প্লাস আই এফেক্ট, মানে ইন্ডাকটিভ প্লাস আই এফেক্ট দেখায়, ভালো কথা। তাহলে প্লাস আই এফেক্ট মানে এ তো ইলেকট্রন এখানে ডোনেট করবে, তাই না। প্লাস আই মানে কি, প্লাস ইন্ডাকটিভ মানে ইলেকট্রন এই কার্বোক্যাটায়নকে ডোনেট করবে, তার মানে কি এই কার্বোক্যাটায়ন কিন্তু স্টেবল, এটা প্রথমে বুঝলাম। এবারে দেখো এইখানে এই যে গ্রুপটা রয়েছে OMe মানে মিথক্সি গ্রুপ বলা হয় কে, এর স্পেশালিটি কি বলতো, অক্সিজেনের লোন পেয়ার একে ইলেকট্রন ডোনেট করতে পারে, ঠিক, যেটা অনেকটা প্লাস এম এফেক্টের মতো, যাকে তোমরা পড়েছো মেসোমেরিক এফেক্ট। ঠিক আছে, তাহলে মেসোমেরিক এফেক্টের মতো ডোনেট করে এবং এর থেকে এর ডোনেশন করার রেট কিন্তু অনেক ভালো। এবারে তুমি যখন এখানে আসবে, এই যে গ্রুপটা দেখছো, ঠিক আছে, এই যে গ্রুপটা, এই পুরো গ্রুপটা কি গ্রুপ না, এরা হচ্ছে মাইনাস আই গ্রুপ, হয়েছে মাইনাস আই যুক্ত গ্রুপ। মানে কি, ইলেকট্রন একে ডোনেট করার জায়গায় এর থেকে কি করবে, ইলেকট্রন আবার নিজেরাই টেনে নেবে। তার মানে কি, একে ইলেকট্রন ডোনেট করতে হতো, তো ডোনেট তো এরা করছেই না, উপরন্তু কি করছে, ইলেকট্রন আবার ক্যাটায়ন থেকে নিয়ে চলে যাচ্ছে। তার মানে কি, সব থেকে আনস্টেবল যদি কেউ ক্যাটায়ন হয় সেটা হচ্ছে এই ক্যাটায়নটা, কারণ কি এখানে তো ইলেকট্রন দেওয়ার কথা, এই COCH3 কি করছে, ইলেকট্রনকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তার মানে স্টেবিলিটির দিক থেকে সব থেকে লোতে আগে আসবে কে, এ, এটি হচ্ছে তোমার এ যুক্ত কম্পাউন্ড, সব থেকে এর স্টেবিলিটি কম। এবারে এদের দুজনের মধ্যে কে, কারণ ইলেকট্রন তো দুজনেই দিচ্ছে, তো মনে রাখবে সবসময় প্লাস এম এফেক্ট অবভিয়াসলি স্ট্রঙ্গার দ্যান প্লাস আই এফেক্ট। ঠিক আছে, মানে প্লাস এম এফেক্টের কিন্তু প্রভাব প্লাস আই এফেক্টের থেকে বেশি। তাহলে এখানে দুজনেই ইলেকট্রন ডোনেট করলেও ডমিনেটিং ফ্যাক্টর কে দেখাবে না, এই OMe প্লাস এম এফেক্ট। তাহলে এরপরে কার্বোক্যাটায়ন তাহলে এ আসবে, সি এলো, আর সব থেকে হাই স্টেবিলিটি কার না, বি এর, কারণ বি এর কি ছিল না, এইরকম মেসোমেরিক এফেক্ট দেখানোর প্রবণতা ছিল, সেই কারণে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি এটাই। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখো বলছে এইরকম টাইপের একটা কম্পাউন্ড এঁকে দেওয়া আছে, ঠিক আছে, এইরকম টাইপের একটা কম্পাউন্ড এঁকে দেওয়া আছে, তোমাকে বলেছে এর সব থেকে স্টেবল রেজোনেটিং ফর্ম কোনটা। এরকম চারটা স্ট্রাকচার আঁকা আছে, স্টেবল রেজোনেটিং ফর্ম জিজ্ঞেস করেছে তোমাকে। দেখো এই ধরনের কোশ্চেন আমি বলে দিই যে রেজোনেটিং ফর্ম স্টেবিলিটি কি করে দেখতে হয়। প্রথমে তোমরা আগে দেখবে যে ওখানে ডবল বন্ডের সংখ্যা কীরকম আছে, যেখানে ডবল বন্ডের সংখ্যা বেশি থাকবে সেই জায়গাটা রেজোনেটিং স্ট্রাকচার প্রথমে আগে সব থেকে বেশি হবে। যদি দেখো এবারে ডবল বন্ডের সংখ্যা সব জায়গায় সমান হয়ে গেছে, তখন দেখবে যে নিউট্রাল তার স্টেবিলিটি কিন্তু চার্জদের থেকে বেশি হবে। যদি তাও ম্যাচ না করে, তখন তোমাকে দেখতে হবে যে ইন্ডিভিজুয়াল অ্যাটমের উপর চার্জ, ইন্ডিভিজুয়াল অ্যাটমের উপর চার্জ যদি স্টেবল হয় তাহলে সেই কার্বোক্যাটায়ন বা সেই রেজোনেটিং স্ট্রাকচার স্টেবল হবে, আর যদি না হয় তাহলে আনস্টেবল। এবারে প্রশ্ন হচ্ছে এই যে রেজোনেটিং স্ট্রাকচার দেওয়া আছে, তুমি দেখো অরিজিনাল মলিকিউলটাতে কটা ডবল বন্ড, দুটো, এবং তুমি যদি অপশানগুলোতে চেক করো, দেখো এখানেও দুটো, এখানেও দুটো, এখানেও দুটো, তিনটে অপশানে দুটো দুটো করে কি রয়েছে না বন্ড রয়েছে। তার মানে কি ডবল বন্ডের সংখ্যা সমান, তাহলে তুমি এটা দিয়ে অ্যান্সার করতে পারবে না, তাহলে রুল 1টা আউট। এবারে রুল 2 কি বললো, দেখো রুল 2 বললো যে যেটা নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচার তার স্টেবিলিটি চার্জযুক্ত রেজোনেটিং স্ট্রাকচারের থেকে বেশি, কিন্তু এদের এই তিনটে স্ট্রাকচারের মধ্যে একজনও কিন্তু নিউট্রাল নয়। দেখো এ এখানে O মাইনাস, এ এখানে O মাইনাস, এ এখানে O মাইনাস, এইরকম টাইপের চার্জ ফরমেশন করে রেখেছে, ঠিক না ঠিক নয়। এবারে প্রশ্ন হচ্ছে এই যে চার্জ ফরমেশন করলো, ভালো করে শুনবে, এই যে চার্জ ফরমেশন করলো, তাহলে এদের মধ্যে এবার তোমাকে স্টেবিলিটি দেখতে হবে, তাহলে রুল 2 বাদ। এবার দেখতে হবে যে এইখান থেকে কোন রেজোনেটিং স্ট্রাকচারের উপর ইন্ডিভিজুয়াল চার্জ স্টেবল আছে, ঠিক। তো প্রথমেই আমি অরিজিনাল যে রেজোনেটিং স্ট্রাকচারটা ছিল সেই অরিজিনাল রেজোনেটিং স্ট্রাকচারটা একবার ড্র করছি, দেখো কি বলেছে। CH3 C ডবল বন্ড, এইখানে একটা কার্বন ছিল সেখানে মাইনাস,
তারপরে সি ডবল বন্ড ও, তারপরে CH3, এটাই বলা ছিল। তো প্রথমে অপশান সি এর দিকে একটু তাকাও। এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ রেজোনেন্স করতে পারে কোন দিকে? তার তো দুটোই সিচুয়েশন রয়েছে, আইদার সে এই দিকের ডবল বন্ডটার সাথে এইভাবে কনজুগেশন করতে পারে, যদি সেটা না হয় তাহলে সে এই দিকের ডবল বন্ডটার সাথে এইভাবে রেজোনেন্স করতে পারে, হ্যাঁ কি না? এই দুটোই তো সিচুয়েশন রয়েছে, তার মানে ডবল বন্ড আইদার এই কার্বনে আর না হলে এই কার্বনে ফরমেশন হবে। কিন্তু অপশন সিতে দেখো ডবল বন্ড কোথায় ফরমেশন হয়েছে? এই জায়গায়, সরি এটা OCH3 গ্রুপ ছিল, ডবল বন্ড এই জায়গায় ফরমেশন হয়েছে, ঠিক আছে, এই দিকে। তার মানে এই যে রেজোনেটিং স্ট্রাকচার, এই রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু এই কম্পাউন্ডের জন্য পসিবল নয়, কারণ এই যে নেগেটিভ চার্জ এ তো দুদিকেই রেজোনেন্স করতে পারে, তাই না? তাহলে প্রথমেই অপশন সি দেখো বাদ চলে গেল। এবারে তুমি এসো এই দুটো সিচুয়েশনের মধ্যে, ঠিক আছে, তাহলে এই দুটোই সম্ভব। তো এবারে দেখো আমি প্রথমে লালের যে রেজোনেটিং স্ট্রাকচার সেইটি ড্রয়িং করছি, কিরকম হবে দেখো তো। তোমার CH3 আছে, তারপরে সি, এই বন্ডেড ইলেকট্রন পেয়ার খুলে গেছে, তার মানে এটা সিঙ্গেল বন্ড। এই কার্বনের মধ্যে এখন ডবল বন্ড হয়েছে এবং ওদিকের গ্রুপটার সাথে কোনো সম্পর্ক এখন আমার নেই, ওদিকেরটা যেমন ছিল, এটাই তো স্ট্রাকচার হয়েছে, এটা ডবল বন্ড করেছে, এই বন্ডটা খুলে গেছে, বাকি ওই পাশেরগুলো কোনো চেঞ্জ নেই, ঠিক। এবারে যদি রেজোনেন্সটা এই দিক থেকে করে তাহলে রেজোনেটিং স্ট্রাকচার কীরকম দাঁড়াবে না? তোমার লেফট হ্যান্ড সাইডটা তখন কি আছে? একই, এই যে CH3 সি ডবল বন্ড, এদিকের কোনো চেঞ্জ হয়নি, এবার রেজোনেন্স এই দিকে হচ্ছে, তাহলে কার্বন এবং এই কার্বনের মাঝখানে ডবল বন্ড হয়েছে, এই দেখো ওপরের অক্সিজেনের মাথায় ইলেকট্রন চলে গেছে, তাই O মাইনাস, আর এখানে OCH3। এই দুটো অপশনই দেখো আছে এখানে, দেখো এই যে প্রথমটা দেখাও, দেখো CH3 সি O মাইনাস, এই দেখো ডবল বন্ড, তারপরে এখান থেকে সি ডবল বন্ড OCH3, এটা অপশন এ তে আছে। অপশন বিটা চেক করো, CH3 সি ডবল বন্ড, তারপরে দেখো সি এখানে ডবল বন্ড O মাইনাস OCH3, এটা অপশন বি তে আছে। তাহলে কি দুটোই কারেক্ট? দুটোই তো রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে এই কম্পাউন্ডে। তো বলা হচ্ছে এই দুটোর মধ্যে সবথেকে বেশি স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে এই অপশন এটা। এবার মানে এখানে এইটি হচ্ছে স্টেবল। এবার তোমার মনে হতে পারে কেন এই রেজোনেটিং স্ট্রাকচারটা দোষ কি করলো? এইবারে মন দিয়ে শোনো, এইখানে যে রেজোনেন্সটা ঘটছে, মানে এই যে নেগেটিভটা যখন এইদিকে এই সি ডবল বন্ড গ্রুপের সাথে রেজোনেন্স করতে যাচ্ছে, এই সি ডবল বন্ড গ্রুপের সাথে আরো একজন রেজোনেন্সে ইনভলভ, কে বলতো? এই যে এখানে বসে থাকা মিথক্সি গ্রুপ, এই মিথক্সি গ্রুপও এইখানে ডবল বন্ড ফরমেশন করে এই রকম টাইপের রেজোনেন্স কিন্তু দেখাতে সক্ষম, হ্যাঁ কি না? তাহলে এই জায়গায় কিন্তু মিথক্সি গ্রুপেরও রেজোনেন্স কি রয়েছে? OMe গ্রুপের রেজোনেন্স পসিবল রয়েছে, হ্যাঁ কি না? করতে পারে তো রেজোনেন্স ডবল বন্ডের সাথে, কার্বন সি ডবল বন্ডের সাথে। তাহলে এই যে নেগেটিভ চার্জের যে রেজোনেন্স, তাহলে এই নেগেটিভ চার্জের রেজোনেন্সের যে এফেক্টিভনেস সেটা বলতো আস্তে কমলো, কারণ এখানে শুধুমাত্র এই নেগেটিভটা রেজোনেন্স করছিল, কিন্তু এখানে এই নেগেটিভ রেজোনেন্সকে বাধা দেওয়ার জন্য আরও একটা রেজোনেন্স হচ্ছে এই মিথক্সি গ্রুপের রেজোনেন্স। তার মানে এই জায়গায় রেজোনেন্স অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো না? রেজোনেন্স এই জায়গায় হ্যাম্পার্ড হচ্ছে, মানে যতটা ভালো রেজোনেন্স হওয়ার কথা ছিল সেই ততটা ভালো রেজোনেন্স হচ্ছে না, কারণ এইদিকে মিথক্সি গ্রুপও আবার রেজোনেন্সে ইনভলভ হয়ে গেছে এই সি ডবল বন্ড ওয়ের সাথে। কিন্তু এইদিকে সিচুয়েশন দেখো, এখানে শুধুমাত্র নেগেটিভ চার্জই রেজোনেন্স করছিল, কারণ মিথাইলের তো রেজোনেন্স করার কোনো ক্ষমতা নেই, লোন পেয়ারও নেই আর নেগেটিভ চার্জও নেই। তো সেই ক্ষেত্রে এইদিকে কিন্তু মিথাইল গ্রুপ এই দিকের রেজোনেন্সে কোনো রকম হ্যাম্পারিং করছে না, কিন্তু এইদিকে মিথক্সি গ্রুপ থাকার কারণে এই রেজোনেন্স কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে, যেই কারণে এটা কিন্তু এর থেকে লেস স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার হয়ে যাবে। কিন্তু দুটোই রেজোনেটিং স্ট্রাকচার, কিন্তু স্টেবিলিটি বলতে গেলে এই যে রেজোনেটিং স্ট্রাকচার, তুমি যদি এটাকে এ বলো, এটাকে যদি বি বলো, তাহলে এর যে স্টেবিলিটি রয়েছে সেটি বি এর থেকে বেশি হবে, বিকজ এই বিতে রেজোনেন্স যেটা এফেক্টিভ রেজোনেন্স সেটা কিন্তু হ্যাম্পারিং হচ্ছে। ক্লিয়ার? খুব ভালো কোশ্চেন, ভালো করে প্র্যাকটিস করবে এটা। আচ্ছা, এবারে দেখো আমরা দুটো আইপিএসসি নাম নিয়ে একটু আলোচনা করে নিই। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবিজিতে অবশ্যই একটা আইপিএসসি নাম থাকে প্রত্যেক বছর। তো এই দুটো কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করছি, ঠিক আছে? কি বলেছে দেখো, এই দুটো কোশ্চেনই কিন্তু ডাব্লিউবিজি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? তো কি বলেছে প্রথম কোশ্চেনটা দেখো, বেনজিন রিং আছে, দেন বলা হয়েছে দেখো CH3, তারপরে CH2, তারপরে সি ডবল বন্ড ও, তার সাথে OH হয়েছে। তাহলে প্রথম কথা, আইপিএসসি করতে গেলে যেটা আমাদেরকে জানতে হয়, নাম্বারিং করবো কোন দিক থেকে। নাম্বারিং ভুল মানে আইপিএসসি ভুল। দেখো এই জায়গায় তোমরা পড়েছো যে যেখানে যে ফাংশনাল গ্রুপ থাকবে তা যদি কার্বন কন্টেনিং হয় তাহলে সেই ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি সবসময় কি থাকে? আগে থাকে। তো এই যে ফাংশনাল গ্রুপটা, এটা একটা অ্যাসিড টাইপ ফাংশনাল গ্রুপ এবং কার্বন কন্টেনিং, তার মানে কি এর প্রায়োরিটি সব থেকে বেশি। তাহলে নাম্বারিংয়ে সর্বপ্রথম যাবে কোন ফাংশনাল গ্রুপটা না? এই যে CH, তাহলে এ হয়ে গেল 1, তাহলে এ হয়ে গেল কত? 2, আর এ হয়ে গেল কত? 3, হ্যাঁ কি না? তাহলে এই যে এই পাশের রিংটা পড়ে গেল, তাহলে এই রিংটা কি এখন না? এইটা হচ্ছে আমাদের একটা ফিনাইল রিং, ঠিক?
কি রিং এটা? ফিনাইল রিং। তাহলে এটার যদি নোমেনক্লেচার আমরা করতে চাই তাহলে কি বলবো? দেখো 3 নম্বর পজিশনে কে লাগানো আছে? ফিনাইল গ্রুপ লাগানো আছে, তাহলে 3 ফিনাইল হয়ে গেল। এরপরে দেখো কটা এখানে কার্বন রয়েছে? না 3টে কার্বন রয়েছে। তাহলে 3টে কার্বনের জন্য আমরা কি বসাই? প্রোপ বসাই। এবং এইটা পুরোটা দেখো অ্যালকেন সিস্টেম, তাহলে অ্যালকেনের জন্য কি হয়? আন হয়, ই তোমার কেটে যায়। জানো তোমরা এটা, যে যদি তোমার হচ্ছে এখান থেকে যে এই ফাংশনাল গ্রুপগুলো যদি সেই ভাওয়েল দিয়ে স্টার্ট হয়, যেমন ওইক অ্যাসিড, তার মানে কি ভাওয়েল দিয়ে স্টার্ট হলে এখানে কিন্তু অ্যালকেনের ইটা কাট হয়ে যায়। তাহলে প্রোপান, এরপরে কি দেখো কত নম্বরে ওইক অ্যাসিড আছে? না 1 ওইক অ্যাসিড, তাই না? 1 নম্বর পজিশনেই তো ওইক অ্যাসিড আছে। তাহলে এটাকেই যদি তোমরা আরেকটু ভালো করে লেখো তাহলে কি লিখবে এখানে? না 3 ফিনাইল প্রোপান 1 ওইক অ্যাসিডটাকে লিখে দাও প্রোপানোইক অ্যাসিড। ঠিক আছে, 3 ফিনাইল প্রোপানোইক অ্যাসিড হয়েছে। এইটি হলো আইপিসি। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেনটাতে এসো। সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে দেখো। বলেছে CH3, তারপরে CH3 তার হোল 2, দেন CH ডবল বন্ড CH2। খুব সিম্পল একদম, কিচ্ছু নেই এটাই। দেখো কিভাবে করব, আগে এই কম্পাউন্ডটাকে ভেঙে নাও একটু। তাহলে CH3 এখানে C এর সাথে দেখো দুদিকে দুটো CH3, তাহলে ওপরে একটা CH3 আঁকলাম, নিচে একটা CH3, ঠিক না? এই কার্বনের সাথে দুটো মিথাইল গ্রুপ লাগানো রয়েছে। এরপরে কি আছে এখানে? CH, তারপরে ডবল বন্ড CH2। এবারে দেখো এখানে কি সিস্টেমে নাম্বারিং হবে? না দেখো যদি কোথাও ফাংশনাল গ্রুপ থাকে এবং সে কার্বন কন্টেনিং হয় তাহলে তো তুমি এখানে তাকে প্রায়োরিটি আগে দিলে, কিন্তু যদি ফাংশনাল গ্রুপ না থাকে তখন মনে রাখবে ডবল বা ট্রিপল, এই দুজন যদি আলাদাভাবে থাকে তখন প্রায়োরিটি তাদের বেশি। তাহলে এবারে নাম্বারিং স্টার্ট কোন দিক থেকে হবে? দেখো এই কার্বন থেকে, কারণ ডবল বন্ডের কার্বন যে রয়েছে তার কিন্তু প্রায়োরিটি আগে। তাহলে 1 2 এটি 3, তারপরে 4, এটাই সব থেকে লংগেস্ট চেন হবে, তাই না? তুমি এভাবেও আসতে পারো 1 2 3 4, এটাকেও দিতে পারো একই ব্যাপার, এটাকেও দিতে পারো একই ব্যাপার হলো। তাহলে এটার কি হবে এখানে? দেখো এই যে গ্রুপগুলো, এই যে ওপরে যে গ্রুপগুলো লাগানো আছে CH3, এরা কি অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট কাজ করছে। তাহলে দেখো এই দুটো মিথাইল সাবস্টিটিউয়েন্ট কত নম্বরে আছে? 3 নম্বর। তাহলে এটাকে আমরা কি লিখবো? 3,3 ডাইমিথাইল, হ্যাঁ কি না? 3,3 ডাইমিথাইল, 3 নম্বরেই দুটো মিথাইল। তারপরে কটা কার্বন আছে দেখো তো? 4টে। তাহলে 4টে কার্বনের জন্য কি বসাবো? বিউট বসাবো, ঠিক না? ঠিক নয়? এবং 1 নম্বরে দেখো ইন মানে অ্যালকিন গ্রুপ আছে, মানে ডবল বন্ড আছে, তাহলে 1 ইন। ঠিক আছে, 3,3 ডাইমিথাইল বিউট 1 ইন। এখানে আবার কেউ ইনের ই কাটবে না, কারণ এখানে ফাংশনাল গ্রুপ নেই। ফাংশনাল গ্রুপ থাকলে এবং তার যদি ভাওয়েল দিয়ে স্টার্ট হয় নামটা, তাহলেই কিন্তু এটা হবে। ঠিক আছে, তো এখানে আবার কেউ ই কাটতে যাবে না। তাহলে কি নাম এলো? 3,3 ডাইমিথাইল বিউট, 4টা কার্বন এবং 1 নম্বরে ডবল বন্ড, তাই বিউটিন, বা এটাকে অনেকে 1 বিউটিনও লেখে বা বিউট 1 ইন লেখে, একই ব্যাপার, সবই চলবে এখানে। ঠিক আছে, এই দুটো আইপিএসসি দেখে নেবে, প্রিভিয়াস ইয়ারে পড়েছে এগুলো। দেখো নেক্সট আরও একটা জিওসির কন্টেন্ট, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। ঠিক আছে, তো তোমরা অনেক অ্যারোমেটিক কম্পাউন্ড জানো, বিভিন্ন করেওছো বহু এক্সাম্পল। আজকে আমরা অ্যারোমেটিসিটি একটু নতুন ধরনের একটা কোশ্চেন দেখবো। দেখো কি বলেছে, বলছে টোটাল নাম্বার অফ অ্যারোমেটিক কম্পাউন্ড ফ্রম দ্য ফলোইং রিয়াকশন। এবার অ্যারোমেটিক কম্পাউন্ড কীভাবে চিনতে হয়, আমরা চিনি কি করে? না অ্যারোমেটিক কম্পাউন্ড মানে অবশ্যই সেটা কি হবে? না একটা সাইক্লিক সিস্টেম হবে। 2 নম্বর হচ্ছে কি, সেখানে হুকেলস রুল মানবে। হুকেলস রুল কি? না 4n+2π রুল মানবে। 3 নম্বর হচ্ছে কম্পাউন্ডের যতগুলো অ্যাটম থাকবে তারা প্রত্যেককেই sp2 হাইব্রিডাইজড হতে হবে, মানে প্ল্যানার স্ট্রাকচার হতে হবে। এই কতগুলো ক্রাইটেরিয়া মানলেই সেই কম্পাউন্ড কি হিসেবে বিবেচিত হবে? না অ্যারোমেটিক কম্পাউন্ড হিসেবে বিবেচিত হবে। কিন্তু এখানে রিয়াকশন ফরম্যাটে কোশ্চেনটাকে দেওয়া আছে। দেখো এইরকম টাইপের রিয়াকশান করে বলে দেওয়া আছে, বা তোমাকে জিজ্ঞেস করেছে এবারে দেখো যে এই যে 4টে রিয়াকশান তুমি করলে, এই 4টে রিয়াকশান থেকে তুমি টোটাল অ্যারোমেটিক কম্পাউন্ড কত পাবে, মানে রিয়াকশান করার পর যে প্রোডাক্টগুলো ফরমেশন হবে তার কাউন্ট করতে হবে তোমাকে, যে তারা অ্যারোমেটিক না অ্যারোমেটিক নয়। যতগুলো হবে ততগুলো তোমাকে অ্যান্সার জিজ্ঞেস করেছে। ঠিক আছে, মানে ডাইরেক্টলি অ্যারোমেটিসিটি জিজ্ঞেস না করে এরকম রিয়াকশান ফরম্যাটে দিয়েছে। তো কি করব দেখো, খুব ভালো কোশ্চেন, এটা ভালো করে প্র্যাকটিস করবে। তোমাকে প্রথমেই এইরকম টাইপের কম্পাউন্ড দেওয়া আছে, তোমরা এই ধরনের রিংগুলো দেখে অভ্যস্ত, অ্যারোমেটিসিতে করেছো, কিন্তু এখানে রিয়াকশান ফরম্যাটে দেওয়া আছে SbCl5। ঠিক আছে, Sb মানে অ্যান্টিমনি, অ্যান্টিমনি পেন্টাক্লোরাইড। এর সাথে রিয়াকশান করানো হচ্ছে, যখন এর সাথে রিয়াকশান করানো হবে তখন কি তৈরি হবে এখানে? না তখন তৈরি হবে এইটি, এই ক্যাটায়ন ফরমেশন হবে। ঠিক আছে, এবারে তোমরা আমাকে বলো যে এটা কি হুকেলস রুল কি মান্যতা মেনে চলে না চলে না? তো দেখো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ একটা ডবল বন্ড, তাহলে একটা ডবল বন্ড মানে কটা ইলেকট্রন? 2π ইলেকট্রন রয়েছে, তাহলে 2π ইলেকট্রন মানে হুকেলস রুল মানছে, তাই না? 4n+2, তো তাহলে n এর মান যদি আমি 0 বসাই তাহলে দেখো 2π ইলেকট্রন মানছে না মানছে না? তাহলে যদি মানে তাহলে এই কম্পাউন্ড কি আছে বলো তো? না অ্যারোমেটিক কম্পাউন্ড আছে, তাই না? এবারে দ্বিতীয় রিয়াকশানে এসো, 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে দেখো তো,
এরকম টাইপের 5 মেম্বারের রিং দেওয়া আছে, দিয়ে তোমাকে বলেছে রিয়াকশান করতে সোডিয়াম আর টিএইচএফ হচ্ছে একটা সলভেন্ট, টেট্রাহাইড্রোফিউরান, এর সাথে রিয়াকশান করতে বলেছে। তাহলে বলো আফটার রিয়াকশান এখানে কি তৈরি হবে, না আফটার রিয়াকশান এখানে তৈরি হবে এই অ্যানায়নটা, ঠিক আছে, এই অ্যানায়নটা তৈরি হবে। এবারে তোমরা আমাকে বলবে যে এই অ্যানায়নটা কি হয়েছে, অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক, কি করে বলবো? দেখো এই জায়গায় দুটো নেগেটিভকে আমরা 2 পাই ইলেকট্রন কাউন্ট করি, তাহলে দুটো, তাহলে টোটাল কত 6 পাই ইলেকট্রন হয়ে গেছে। দেখো এর 6 পাই ইলেকট্রন, তাহলে এন এর মান এই জায়গায় কত গো 1, তার মানে এটাও তো 4n + 2 পাই মানে হুকেলস রুল মানছে, তাহলে এই কম্পাউন্ডও কি হয়ে যাবে, না অ্যারোমেটিক কম্পাউন্ড হয়ে যাবে। ক্লিয়ার? এরপর 3 নম্বর কম্পাউন্ডে এসো। 3 নম্বরে কি বলা হয়েছে, না এইরকম টাইপের 7 মেম্বারের রিং দেওয়া আছে। দেখো এই হয়েছে, এইখানে একজন হাইড্রোজেন আর একজন হচ্ছে ব্রোমিন, এটাই দেওয়া আছে। একে রিয়াকশান করতে বলেছে দেখো জল, তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে দেখো তৈরি হবে এবার একটি ক্যাটায়ন। কীরকম ক্যাটায়ন, এইরকম টাইপের দেখতে একটি ক্যাটায়ন, ঠিক আছে। এই ক্যাটায়নটার একটা নাম রয়েছে, সেটা আমি বলছি একটু পরে। তো এই জায়গায় আগে বলো যে এটা কি ধরনের কম্পাউন্ড, না দেখো এই জায়গায় 1 2 3 তিনটে ডবল বন্ড, তাহলে তিনটে ডবল বন্ড মানে কত 6 পাই ইলেকট্রন এও কন্টেন্ট করে আছে, তাই না? তাহলে 6 পাই ইলেকট্রন যদি কন্টেন্ট করে, এরও এন এর মান কত 1, তার মানে এটাও কি হুকেল রুল মানছে, তাহলে হুকেল রুল যদি এও মানে তাহলে এই করেসপন্ডিং কম্পাউন্ডও কি হয়ে যাবে, না অ্যারোমেটিক হয়ে যাবে। হলো, এরপরে বেঁচে গেল দেখো লাস্ট অপশানটা। লাস্ট অপশানে কি রয়েছে, না এই জায়গায় এরকম 5 মেম্বারের রিং আঁকা রয়েছে দেখো, এবং তার উপরে দেখো লাগানো রয়েছে NH2 গ্রুপ, মানে অ্যামিন গ্রুপ লাগানো রয়েছে। তাকে রিয়াকশান করতে বলেছে HNO2, মানে নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াকশান করতে বলেছে। এখানে কি ফরমেশন হবে, না এখানে কার্বোক্যাটায়ন ফরমেশন হবে। এই জায়গায় ফরমেশন হবে কি, না কার্বোক্যাটায়ন। কীরকম দেখতে কার্বোক্যাটায়ন, এইখানে প্লাস। এবারে এই যে কার্বোক্যাটায়নটা দেখো, এটার কি সিচুয়েশন হয়ে আছে, এ দেখো দুটো মানে 4 পাই ইলেকট্রন কাউন্ট করে রেখেছে, তার মানে কত এটার ইলেকট্রন রয়েছে, না 4 পাই ইলেকট্রন। তাহলে 4 পাই মানে এটা তো হুকেল রুল মানে না, 4n পাই রুল মানছে, যেখানে n এর মান কত 1, তাহলে 4n পাই যদি মানে এটা কি কম্পাউন্ড হয় তোমরা জানো, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, তাই না? 4n পাই যারা মানে তারা অ্যান্টি অ্যারোমেটিক, আর যারা 4n + 2 পাই মানে তারা অ্যারোমেটিক। তাহলে দেখো এইখানে প্রথম 3টা স্পিসিস মানে এই রিয়াকশান এবং এই রিয়াকশান, এরা প্রত্যেকেই তোমাকে কি দিল, না অ্যারোমেটিক কম্পাউন্ড দিল। কোশ্চেন এটাই জানতে চাইছিল যে কতগুলো কম্পাউন্ড অ্যারোমেটিক হবে, তাহলে কতগুলো কম্পাউন্ড হলো 3টে, তাহলে কারেক্ট অপশান কোনটা 3। আর এটা যেটা বললাম যে এই ক্যাটায়নটার নাম একটু মনে রাখবে, এটাকে ট্রোপিলিয়াম ক্যাটায়ন বলা হয়। এই যে ক্যাটায়নটা 7 মেম্বারের অ্যারোমেটিক দেখলে, এটার নাম হচ্ছে ট্রোপিলিয়াম ক্যাটায়ন, ঠিক আছে? জাস্ট ইনফরমেশন, ঠিক আছে? যদি মনে না রাখতে পারো খুব বেশি ক্ষতি হবে না, বাট যদি মনে রাখো খুব ভালো, ট্রোপিলিয়াম ক্যাটায়ন, ঠিক আছে? ভালো কোশ্চেন অ্যারোমেটিসিটি থেকে, খুব ভালোভাবে এই কোশ্চেনটি প্র্যাকটিস করে রাখবে। দেখো রিয়াকশানের ট্রানজিশন স্টেট নিয়ে একটা কোশ্চেন রয়েছে, একটু অন্যরকম টাইপের কোশ্চেন আর কি, সচরাচর দেখা যায় না এই কোশ্চেনগুলো, কিন্তু পরীক্ষাতে কিন্তু আসতে পারে। বলছে হুইচ ইজ ফলস স্টেটমেন্ট বিলো, মানে এই যে যতগুলো স্টেটমেন্ট আঁকা রয়েছে এই গ্রাফটার রেসপেক্টে, বলছে কোনটা ভুল হবে। তো কি দেওয়া আছে গ্রাফটায়, প্রথমে বলে দিই আমি তোমাদেরকে, রিয়াক্ট্যান্ট থেকে রিয়াকশান করে প্রথম ট্রানজিশন স্টেটে কিছু একটা হলো, তারপরে আবার নামলো, এখানে একটা কিছু হয়েছে, আবার এখান থেকে রিয়াকশান আবার স্টার্ট হয়েছে, আবার ট্রানজিশন স্টেট 2তে পৌঁছে একদম ফাইনালে প্রোডাক্ট ফরমেশন করেছে। এইটি তোমার ওভারঅল রিয়াকশান লেখা আছে, ঠিক আছে? মানে এইটি হচ্ছে তোমার স্টেপ 1 বলতে পারো, এটাকে স্টেপ 2 বলতে পারো। প্রথম কি বলেছে, পি ইজ মোর স্টেবল দেন আর। আমরা একটা করে অপশানে আসি। দেখো বলছে পি এর স্টেবিলিটি আর এর থেকে বেশি, তাহলে প্রথম অপশানটাকে তুমি আগে জাজ করো। দেখো তো পি কি আছে, আর এর থেকে নিচে আছে না, হ্যাঁ কি না? তাহলে এখানে আমরা মনে রাখবো যে ইন গ্রাফ, ভালো করে আগে গ্রাফটা দেখো, ইন গ্রাফ পি ইজ প্লেসড বিলো অফ আর, তাই না? মানে কি আর এর নিচেও রয়েছে, তাহলে যত নিচের দিকে নামতে থাকবে তত তার এনার্জি কি হবে, কমবে। কারণ দেখো এনার্জির গ্রাফ উপরে ওয়াই অক্ষে, তার মানে কি যত গ্রাফ নিচে নামবে, তার মানে কি এইখানে মনে রাখতে হবে যে পি যে এনার্জি, সে পি এর এনার্জি কিন্তু আর এর এনার্জির থেকে কম, হ্যাঁ কি না? তাহলে যদি পি এর এনার্জি কম হয় তাহলে পি কিন্তু আর এর থেকে স্টেবল, তাই না? তাহলে স্টেবিলিটি অর্ডার যদি দেখো তুমি, পি এর স্টেবিলিটি অর্ডার কিন্তু বেশি, বিকজ তার এনার্জি কম রয়েছে, এনার্জি কম মানে আমরা কি জানি, স্টেবিলিটি বেশি। তাহলে প্রথম অপশানটা দেখো ঠিক আছে, বলছে পি ইজ মোর স্টেবল দেন আর, এটা কারেক্ট আছে অপশানটা, ঠিক আছে? এবারে বলছে দেখো সেকেন্ড অপশানে এসো, বিতে বলছে সেকেন্ড স্টেপ ইজ আরডিএস। আরডিএস মানে কি,
আরডিএস মানে হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, মানে যে স্টেপটাতে বা যে পথটাতে আমরা এই রিয়াকশানের রেট বা এই রিয়াকশানের হারটাকে বার করব। তো দুটো কথা এখানে শুনবে ভালো করে, খুব গুরুত্বপূর্ণ দুটো কথা মনে রাখবে। রেট ডিটারমাইনিং স্টেপ সেটাই হবে যেটা ওই রিয়াকশানের সব থেকে স্লোয়েস্ট পাথ হবে বা স্লোয়েস্ট স্টেপ হবে। তাহলে আরডিএস যেটা আমরা মাপবো সেইটা কীরকম পাথ হতে হবে না, স্লোয়েস্ট স্টেপ বা স্লোয়েস্ট পাথ হতে হবে সেই রিয়াকশানের। তো তোমাকে অপশানে বলা আছে যে সেকেন্ড স্টেপটা কি হবে না আরডিএস হবে। এইবারে ভালো করে শোনো, এই যে সেকেন্ড স্টেপ মানে তোমার কোন জায়গা থেকে শুরু হয়েছে, ধরো এই জায়গা থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে ট্রানজিশন স্টেট উঠছে। তো এইবারে ভালো করে শুনবে এই জায়গায় কি ঘটনা ঘটছে, ঠিক আছে। এই জায়গায় এই যে এনার্জিটা লাগে এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে। আমি ধরলাম এখানে EA2 পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি লাগলো। এবার ধরো যখন এইটা ফার্স্ট স্টেপ হয়েছিল তখন ফার্স্ট স্টেপের জন্য এই পরিমাণ এনার্জি লেগেছিল, কারণ রিয়াক্ট্যান্ট থেকে এইটা দিলে এনার্জি তবে রিয়াকশান উঠছিল, এটাকে আমি মানলাম অ্যাক্টিভেশন এনার্জি 1। এবারে একটা কথা মনে রাখবে, অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে সেই রিয়াকশান তত ভালো যাবে, মানে তত স্পিডে যাবে। কি বললাম কথাটা, যে যদি কোনো একটা রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি যদি কোনো একটা রিয়াকশানের কম হয় তাহলে মনে রাখবে সেই যে রিয়াকশান, সেই রিয়াকশান রেট কি হয়ে যাবে বা রিয়াকশানের পথ কি হবে, বেশি হবে, ঠিক আছে। এই কথাটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে যে যত অ্যাক্টিভেশন এনার্জি বেশি তার রিয়াকশান রেট তত কম, আর অ্যাক্টিভেশন এনার্জি যত কম রিয়াকশান রেট বেশি। এবারে ভালো করে শোনো, তোমাকে বলা হয়েছে সেকেন্ড স্টেপ আরডিএস, তাহলে সেকেন্ড স্টেপ আরডিএস মানে নিশ্চয়ই আরডিএস হয় সবসময় স্লোয়েস্ট, কিন্তু সেকেন্ড যে স্টেপ রয়েছে ভালো করে দেখো তার অ্যাক্টিভেশন এনার্জি EA2 মানে এইটুকু, কিন্তু ফার্স্ট স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি দেখো EO1। তাহলে এর যদি সেকেন্ড স্টেপে যদি অ্যাক্টিভেশন এনার্জি কম হয় তাহলে এর অ্যাক্টিভেশন এনার্জি কম হলে তো রিয়াকশান রেট মানে এখানে রিয়াকশান তো অনেক ফাস্ট যাবে, তাহলে রিয়াকশান যদি ফাস্ট যায় তোমার সেটা আরডিএস হবে কি করে, আরডিএস মানে তো সবসময় স্লোয়েস্ট স্টেপের আমরা রেটটা মাপি, তাহলে এখানে তো সেকেন্ড স্টেপ তো অ্যাক্টিভেশন এনার্জি লো থাকার কারণে ও তো অনেক ফাস্ট মুভ করবে, তাহলে সেকেন্ড স্টেপ কিন্তু আরডিএস হতে পারে না, কারণ সেকেন্ড স্টেপ এই জায়গায় অনেক ফাস্ট মুভ করছে। তাহলে দেখো এই অপশানটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, এটাই তোমাকে জিজ্ঞেস করেছিল, এইটি ইনকারেক্ট স্টেটমেন্ট। এবারে নেক্সট কোশ্চেন দেখো, এটা কোনো এমসিকিউ নয়, এটা একটা জাস্ট এমনি থিওরিক্যাল টাইপ কোশ্চেন, কিন্তু এমসিকিউ ফরম্যাটে হয়তো আসতে পারে এটা। তো কি দিয়েছে দেখো, প্রথমে বেঞ্জিন দেওয়া আছে, এরকম টাইপের একটা অ্যাসিটাইল ক্লোরাইড কম্পাউন্ড দেওয়া আছে AlCl3। তো আগে প্রথম স্টেপটাতে আমরা আসি, দেখো প্রথম স্টেপটা কিন্তু তোমাদের কাছে খুব পরিচিত হয়েছে, কেন দেখো এই যে ছিল বেঞ্জিন তার সাথে তুমি রিয়াকশান করছো কাকে, এরকম টাইপের একটা অ্যাসিটাইল ক্লোরাইড যৌগকে, ঠিক আছে, এবং এইখানে কাকে দিয়েছে AlCl3 লুইস অ্যাসিড দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা জানো এই যে রিয়াকশানটা রয়েছে এই রিয়াকশানটার নাম কি না, এটার নাম হচ্ছে ফ্রিডেল ক্র্যাবস অ্যাসিটাইলেশন। এটা অ্যাসিটাইলেশন আর একটা অ্যালকাইলেশন হয়, এই গ্রুপটাকে অ্যাসিটাইল গ্রুপ বলা হয়, অ্যাসিটাইল ক্লোরাইড এটা। তো এটা FC অ্যাসিটাইলেশন রয়েছে, মানে ফ্রিডেল ক্র্যাবস অ্যাসিটাইলেশন রিয়াকশন রয়েছে। এটা কি হয় এখানে তোমরা জানো যে ওই যে RCOCl যে গ্রুপটা থাকে ওইখান থেকে Cl বাদ দিয়ে এই যে পুরো RCO গ্রুপটা, ঠিক আছে, এই গ্রুপটা কিন্তু একটা ইলেকট্রোফাইলের মতো বিহেভ করে, জানো তোমরা। এখান থেকে RCOCl এইটা থাকে, এইখান থেকে ইলেকট্রোফাইল হিসাবে কে বেরিয়ে যায় না RC⋯O, এইটি ইলেকট্রোফাইল হিসাবে বেরোয়, তাই না, এইটি তো ইলেকট্রোফাইল, এই কম্পাউন্ডের এটা ইলেকট্রোফাইল, ঠিক আছে, এইটি হচ্ছে ইলেকট্রোফাইল, এটা একটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন আন্ডারে পড়ে, জানো তোমরা। তো যখনই এই রিয়াকশন তৈরি হবে তখনই ফ্রিডেল ক্র্যাবস অ্যাসিটাইলেশনের পরে প্রোডাক্ট তাহলে কি দেখতে পাবে, এইটা বেঞ্জিন রিং ছিল, এই জায়গায় পুরো এই গ্রুপটা সাবস্টিটিউট হয়ে যাবে, দেখো এই ছিল, তাই না, এই দেখো কার্বন সেন্টার C⋯ তারপরে এর সাথে এই যে ইথাইল গ্রুপটা লাগানো ছিল এটা হয়ে গেল। তাহলে এইটি দেখো তোমাকে জিজ্ঞেস করেছিল A, এটাই তোমার A বলেছিল, তাহলে প্রথম রিয়াকশন দেখো আমাদের ক্লিয়ার হয়ে গেল যে এটা কি রয়েছে না ফ্রিডেল ক্র্যাবস অ্যাসিটাইলেশন রয়েছে। এবারে দেখো এই যে A দেখলে তার সাথে রিয়াকশন করতে বলেছে কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO4। এবারে কি বলেছে দেখো পরের স্টেপ, এটাও খুব ওয়েল নোন তোমাদের, কি দেওয়া আছে না কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 এইটি দেওয়া আছে। তাহলে কনসেন্ট্রেটেড HNO3 H2SO4 এটা কি দেয়, এটা এখান থেকে NO2 প্লাস নামক একটা ইলেকট্রোফাইল প্রোভাইড করে, এখান থেকে যে ইলেকট্রোফাইলটা আসবে তোমরা জানো এখান থেকে কোন ইলেকট্রোফাইল আসবে না NO2 প্লাস ইলেকট্রোফাইল আসবে। এবারে প্রশ্ন হচ্ছে ইলেকট্রোফাইল তো লাগবে এখানে, কোন পজিশনে লাগবে, তার জন্য দেখো এই গ্রুপটা সেইটি ডিসাইড করবে। এই যে গ্রুপটা রয়েছে না, এই যে গ্রুপটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্রুপটা হচ্ছে -I বা তোমরা
আর যুক্ত গ্রুপও বলতে পারো, ঠিক আছে। তো মাইনাস আই বললাম, তো মাইনাস আই অথবা তোমরা এটাকে শর্টে বলতে পারো ইডাব্লিউজি গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তোমরা জানো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি প্রেজেন্ট থাকে তাহলে আপকামিং ইলেকট্রোফাইল মেটা পজিশনে যায়, আর ডোনেটিং থাকলে আইদার অর্থ না হলে প্যারা। তাহলে যেহেতু এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে তার রেসপেক্টে মেটা পজিশন যেখানে, সেই মেটা পজিশনে কিন্তু এই আপকামিং ইলেকট্রোফাইল NO2 সেটা লেগে যাবে। ক্লিয়ার? তাহলে এটা যেমন ছিল এটা লিখে দিলে উপরেরটা, তাহলে এর রেসপেক্টে মেটা কোনটা, এটা এখানে যদি এই গ্রুপটা থাকে তাহলে এটা অর্থ, এটা অর্থ, তারপরে এইটা মেটা, তাহলে এই জায়গাতে লেগে গেল কে, NO2, তাই না? এটাই হয়ে গেল। তাহলে এইটি হচ্ছে আমাদের বি প্রোডাক্ট। ক্লিয়ার? এবারে দেখো এরপরে কি দিয়েছে, দেখো তো NH2NH2, এটা কি স্যার? দেখো NH2NH2 নাম হচ্ছে হাইড্রাজিন, ঠিক আছে। ক্লাস 12-এ অ্যামিন কেমিস্ট্রিতে পড়েছো তোমরা। এটার নাম কি বললাম না, হাইড্রাজিন। যখনই হাইড্রাজিনের সাথে রিয়াকশন করাবে কি হবে, দেখো এই জায়গায় NO2, তারপরে এইখান দেখো N ডবল বন্ড N NH2, এইরকম টাইপের ফরমেশন হবে, ঠিক আছে। এই যে ফরমেশনটা হলো, এই কম্পাউন্ডটাই দেখো দেওয়া ছিল কি, সি দেওয়া ছিল না তোমার, এটাই তোমার সি হলো। এবারে দেখো লাস্টে কি দিয়েছে তোমাকে, দেখো ভালো করে, এরপরে কোনো একটা বেস দিয়ে রিয়াকশান করাতে বলেছে NaOH। যখনই বেস দিয়ে রিয়াকশান করাবে এইখানে প্রেজেন্ট থাকা এই যে পুরো গ্রুপটা, ঠিক আছে, এই পুরো গ্রুপটা ভেঙে যাবে, হাইড্রোজেন ঢুকবে একটা, সিম্পল। তাহলে যদি পুরো গ্রুপ ভেঙে যায় তাহলে কীরকম দেখতে লাগবে না, জাস্ট এই নিচে একটা NO2 লাগানো ছিল আর এই জায়গায় এইটি হাইড্রোজেন ঢুকে গেছে, ওটা আমরা রাখছি না, নিচেরটা NO2 গ্রুপ ছিল, ঠিক আছে। এই যে কম্পাউন্ডটা ফরমেশন হলো এটার নাম কি না, এটা হচ্ছে তোমার মেটা নাইট্রো প্রোপাইল বেঞ্জিন, ঠিক আছে। খেয়াল রাখবেন নামটা, এর নামটা হচ্ছে M নাইট্রো, মানে মেটা নাইট্রো প্রোপাইল বেঞ্জিন, ঠিক আছে। দেখো এইটা প্রোপাইল গ্রুপ, তার রেসপেক্টে মেটা পজিশনে নাইট্রো গ্রুপ আছে, তাই নাম কি বললাম না, মেটা নাইট্রো প্রোপাইল বেঞ্জিন। হয়তো তোমাকে এইরকম টাইপের পুরো রিয়াকশন দিয়ে দিল, দিয়ে হয়তো জিজ্ঞেস করতে পারে ফাইনাল প্রোডাক্ট কি হবে, MCQ ফরম্যাটেও আসতে পারে। তাহলে প্রথমে যখন FC অ্যাসিটাইলেশন করলে A তৈরি হলো, এর সাথে NO2 প্লাস ইলেকট্রোফাইল যখন এলো, সিলেক্টিভ হবে এখানে, কারণ EWG মেটা পজিশনে তাকে নিয়ে যায়, তো এটা বি হলো, বি এর সাথে হাইড্রোজেন রিয়াকশন করলে তারপরে NaOH দিলে পুরো এই গ্রুপটা এলিমিনেট করে মেটা নাইট্রো প্রোপাইল বেঞ্জিন তৈরি হলো। এইটি হচ্ছে A, B, দেন C, দেন D। খুব ভালো রিয়াকশন, ভালো করে প্র্যাকটিস করবে, কনসেপচুয়াল কোশ্চেন এগুলো, ঠিক আছে। MCQ ফরম্যাটে অবশ্যই আসতে পারে এটা, ঠিক আছে। তো প্রত্যেকটা স্টেপই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, এরকম টাইপের একটা কম্পাউন্ড থেকে এরকম টাইপের একটা প্রোডাক্ট ফরমেশন করেই দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করেছে এই ফরমেশনটার ক্ষেত্রে রিয়েজেন্ট কি লাগবে, ঠিক আছে। তো কি কি দেওয়া আছে দেখো, H2 র্যানি নিকেল দেওয়া আছে, LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, NH4 মানে অ্যামোনিয়াম সালফাইড, আর অল অফ দিস দেওয়া আছে। তো তোমাকে এই রিয়েজেন্ট বুঝতে মানে বোঝার আগে বা সলভ করার আগে তোমাকে এই কম্পাউন্ডের চেঞ্জটা একটু অবজার্ভ করতে হবে। কম্পাউন্ডে কি চেঞ্জ হচ্ছে একটু ভালো করে দেখো তো না। তোমাকে এই রকম টাইপের কম্পাউন্ডটা ড্রয়িং করা আছে প্রথমে, এখানে তোমার NO2, এখানে তোমার NO2। তোমাকে এইখান থেকে চেঞ্জটা কি বলেছে না, একটা গ্রুপ দেখো তো কি হয়েছে, একটা গ্রুপ NO2ই আছে, কিন্তু আর একটা গ্রুপ দেখো কি হয়ে গেছে, NH2, মানে অ্যামিন টাইপের, নাইট্রো গ্রুপ থেকে অ্যামিন গ্রুপ হয়েছে। তার মানে এই যে নাইট্রো গ্রুপ থেকে, ভালো করে শুনবে এই কথাটা, নাইট্রো গ্রুপ থেকে যখন অ্যামিন গ্রুপ আসছে, তার মানে এটা কি ঘটনা ঘটছে, অবশ্যই রিডাকশন, মানে যাকে তোমরা বাংলাতে কি বলো, বিজারণ। তাহলে অবশ্যই এই জায়গায় কি ঘটছে, বিজারণ ঘটছে। এবারে তুমি দেখো এখানে তিনটে যে অপশান দেওয়া আছে, এই তিনজনেই কিন্তু বিজারক পদার্থ, ঠিক আছে। LiLH4 বিজারক, NH4 বিজারক, আর H2 র্যানি নিকেল বিজারক। তাহলে অ্যান্সার কি অল অফ দিস হবে না। এই পার্টিকুলার সেকশানে তুমি দেখবে ভালো করে যে এইখানে কি হয়েছে, ওপরে চেঞ্জটা একটু অবজার্ভ করো। দুটো NO2 গ্রুপ ছিল, ঠিক আছে, ভালো করে অবজার্ভ করো এই জায়গাটা, কিন্তু রিডাকশান হয়েছে মাত্র একজনের, আর একজন কি হয়েছে, রিডাকশান হয়নি, এর রিডাকশান হয়েছে, মানে এই NO2-র এই NH2-তে রিডাকশান হয়েছে, হ্যাঁ কি না। তার মানে দেখো এই যে রিডাকশানটা তুমি দেখলে, এই রিডাকশানটাকে বলা হয় পার্সিয়াল রিডাকশান, ঠিক আছে। কি বললাম, পার্সিয়াল রিডাকশান, অথবা অনেকে বলে সিলেক্টিভ রিডাকশান। মানে এখানে দুটো NO2 গ্রুপই কিন্তু রিডাকশান করেনি, একটা NO2 গ্রুপ রিডাকশান করেছে। তাহলে এইরকম ক্ষমতা কার থাকে মনে রাখবে, NH4 ঠিক আছে। এই যে রিয়েজেন্ট রয়েছে অ্যামোনিয়াম সালফেট, এই সালফাইড, এই অ্যামোনিয়াম সালফাইড কি করে না, কেবলমাত্র একটা NO2 গ্রুপকে রিডাকশান করতে পারে, ঠিক আছে। রিডিউসড 1 NO2 গ্রুপ,
ঠিক আছে। তাই যখনই দেখবে এরকম একটা NO2 গ্রুপকে রিডাকশন করতে হচ্ছে তখন কিন্তু অবশ্যই কাকে নেবে না অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে, এবারে নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা না খুব মজার কোশ্চেন একটা, দেখো দেখে একটু মানে অদ্ভুত লাগছে কোশ্চেনটা দেখতে। এইগুলো আবার কি দেওয়া আছে দেখো, এই যে গ্রুপগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডয়টেরিয়াম দেওয়া আছে। তোমরা বেনজিন জানো, তোমরা বেনজিনে দেখেছো এই জায়গাগুলো একটা করে হাইড্রোজেন থাকে না, তো তাকে রিপ্লেস করা হয়েছে তারই একটা আইসোটোপ দিয়ে ডয়টেরিয়াম দিয়ে রিপ্লেস করা হয়েছে। রিয়াকশন করতে কাকে বলেছে Br2 FeBr3। ঠিক আছে, তো প্রত্যেকের এই পার্টিকুলার রিয়েজেন্ট প্রত্যেকেরই চেনা। ঠিক আছে, যদি কারো চেনা না থাকে, যে সাবস্টিটিউশনের ক্লাস আমি করিয়েছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে এই ক্লাসটা কিন্তু করে নিতে পারো যে এটা কী টাইপ অফ রিয়াকশন হয়। এইখানে এই যে কম্পাউন্ডটা দেওয়া আছে দেখো ভালো করে, এই যে কম্পাউন্ডটা এইখানে দেখো হাইড্রোজেনের জায়গায় সব জায়গায় সাবস্টিটিউট করা হয়েছে কাকে, একটা ডয়টেরিয়ামকে, তাই না, মানে হাইড্রোজেনগুলোকে সরিয়ে ডয়টেরিয়াম তৈরি করা হয়েছে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে হেক্সা ডয়টেরোবেনজিন। ঠিক আছে, কি বললাম না হেক্সা ডয়টেরোবেনজিন। ঠিক আছে, এইটা দেওয়া রয়েছে তোমাকে। এবারে দেখো এই রিয়াকশানের রিয়েজেন্টকে, না রিয়েজেন্ট হচ্ছে Br2 FeBr3। অনেকে হয়তো বুঝেও গেছো যে এখান থেকে কি রিয়াকশান হতে চলেছে এবারে। ইয়েস, এখান থেকে হতে চলেছে এবার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তোমরা জানো, পড়েছো, এটাকে দেখতে সেই X2 FeX3 মতো টাইপের, তাই না, একে দেখতে এরকমই লাগছে। এখান থেকে তোমরা জানো যে কি ইলেকট্রোফাইল বেরোয় X+, তাহলে এখান থেকে ইলেকট্রোফাইল কে বেরোবে না Br+। হলো, তাহলে এই রিয়াকশানটার নাম কি না রিয়াকশানটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ঠিক আছে, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, এই রিয়াকশানই চলছে এখন। তাহলে আমাদের এই কোশ্চেনে ইলেকট্রোফাইলকে যেহেতু Br2 আছে মানে ব্রোমিন ছিল তাই Br+, তাই না। তো এবারে দেখো তাহলে কি হয়, তোমরা নর্মালি যে রিয়াকশানটা করে থাকো, ধরো আগে আমি বেনজিন দিয়ে তোমাদেরকে বলি, যখন তোমরা বেনজিনে এই রিয়াকশানটা করতে, ধরো বেনজিনে তোমাকে বলা হলো যে Br2 FeBr3 দিয়ে রিয়াকশান করাতে, তুমি কি করতে, এইখানে থাকা যে কোনো পজিশানে, সবগুলোই সিমেট্রিক্যাল পজিশন, যে কোনো জায়গার একটা হাইড্রোজেনকে সরাতে কি দিয়ে না একটা ব্রোমিন দিয়ে সরাতে, তার মানে এই জায়গায় ব্রোমিন লাগতো। এবারে কি হয়েছে, এইখানে শুধুমাত্র হাইড্রোজেনের বদলে তোমার কোশ্চেনে রাখা আছে কাকে, এখানে না ডয়টেরিয়াম রাখা আছে। তাহলে পার্থক্য কিছুই নয়, পার্থক্য হচ্ছে যেরকম এখানে হাইড্রোজেনকে রিপ্লেস করে Br+ ঢুকেছিল, সেরকম এখানে ডয়টেরিয়ামকে রিপ্লেস করে ঢুকবে। কটা ঢুকবে, অবভিয়াসলি একটা, কারণ একটা এখান থেকে Br+ তৈরি হয়েছে, এখানে এটা একটা ইলেকট্রোফাইল হয়েছে। তার মানে কি এলো দেখো, তোমার কোশ্চেনে কি দেওয়া ছিল, সবগুলোতে ডয়টেরিয়াম সাবস্টিটিউটেড ছিল, তাই না। তার মানে একটা ডয়টেরিয়ামকে তুমি হাইড্রোজেনের মতো ভাবো না। এখানে কি হচ্ছিল, এখানেও তো তোমার মানে 6টা পজিশানে 6খানা হাইড্রোজেন লাগা ছিল, তাই না। তুমি যে কোনো জায়গায় লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো হাইড্রোজেনে তুমি এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি যখন এই জায়গা থেকে Br2 FeBr3 রিয়াকশান করাবে, তাহলে যে কোনো একটা ডয়টেরিয়াম রিপ্লেস হবে। তো ধরো আমি এই ডয়টেরিয়ামটা করলাম, তোমার মনে হতে পারে স্যার এইটা কেন করলেন, এবার অপশানগুলো থেকে একটু তাকাও, দিলেই বুঝতে পারবে কেন করলাম। এই জায়গায় দেখো অপশানে একটাতে ব্রোমিন লাগানো আছে, দেখো কোন অপশানে, দেখো এই অপশানটাতে, অপশান এটা তাকাও, দেখো একটা মাত্র ডয়টেরিয়ামকে রিপ্লেস করেছে একটা ব্রোমিন। আর এইগুলোর দিকে ভুলেও যাবে না, ঠিক আছে। রিয়াকশানটা খুব ইন্টারেস্টিং, কিন্তু রিয়াকশানটা খুব অবশ্যই ডেঞ্জারাস, বিকজ এই জায়গা থেকে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখেছো এখানে দুটো এরকম রিং টাইপ লাগিয়ে দিয়েছে, বাইফিনাল সিস্টেম তৈরি করে দেওয়া আছে। তো এইগুলোর দিকে ভুলেও যাবে না, কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে যে Br2 FeBr3 মানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, মানে ব্রোমিন র্যাডিক্যাল এই জায়গায় তৈরি হবে, বা অন্য কোথাও যদি তৈরি হতো সেখানে অন্য কিছু তৈরি হতে পারে, X+ তৈরি হবে মোট কথা। তো এই X+ কি করবে, একটা এখানে হাইড্রোজেনকে সরাবে, সে তার জায়গায় ঢুকবে। তো আমার কোশ্চেনে হাইড্রোজেনের বদলে ডয়টেরিয়াম দেওয়া আছে, তো একই গল্প, একটা ডয়টেরিয়ামকে সরাবে, এই যে ডয়টেরিয়াম সরিয়েছে দেখো কে সরিয়েছে, ব্রোমিন, ব্যাস এইটি হচ্ছে আমার প্রোডাক্ট। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবে এই রিয়াকশন। পরবর্তী কোশ্চেন দেখো, এরকম টাইপের একটা অ্যাসিড গ্রুপ এবং এস্টার গ্রুপ দুটো দেওয়া, এরকম একটা কম্পাউন্ড দেওয়া আছে। প্রথমে রিয়াকশন করতে বলেছে সিলভার অক্সাইডের সাথে Ag2O অ্যান্ড দেন Br2CCl4, প্রোডাক্ট কি হবে জানতে চাইছে। ঠিক আছে, অপশানে পরে দেখবো, আগে রিয়াকশন বোঝো কি বলতে চাইছে রিয়াকশন আগে। ঠিক আছে, দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ নেম রিয়াকশনের আন্ডারে পড়ে, আমি করার পরে বলছি এটা কোন নেম রিয়াকশন। এটাই করা আছে তোমার এখানে, দেখে নাও, COOH, তারপরে এই যে হাইড্রোকার্বন পার্ট, তারপরে COOCH3 স্টার গ্রুপ লাগানো আছে। প্রথমে রিয়াকশন করতে বলেছে দেখো Ag2O মানে সিলভার অক্সাইডের সাথে। কি হবে রিয়াকশন করলে না, প্রথমে সিলভার অক্সাইড এই অ্যাসিড গ্রুপের সাথে রিয়াকশন করবে, বিকজ এটা মেটালিক অক্সাইড হওয়ার কারণে বেসিক নেচার, মানে অ্যাসিড বেস টাইপের রিয়াকশন হবে। ঠিক আছে, তাহলে যখন অ্যাসিড বেস টাইপের রিয়াকশন হবে, কি ফরমেশন হবে দেখো, অ্যাসিড বেস টাইপের রিয়াকশন হওয়ার পরে
এই গ্রুপটা যেমনকে তেমন থেকে যাবে, এটা কি হাইড্রোজেন বাইরে বেরিয়ে যাবে, তাই না? হাইড্রোজেন বাইরে বেরিয়ে গিয়ে কি ফরমেশন করবে দেখো তো, COO মাইনাস Ag প্লাস, এরকম কনজুগেট তোমার হচ্ছে অ্যাসিড বেস যেরকম তৈরি হয় সেরকম রিয়াকশন অ্যাসিড বেসে, আর এখানে বাই প্রোডাক্ট হিসেবে জল বেরিয়ে যাবে, এখানে লিখতে পারো বাই প্রোডাক্ট হিসেবে জল এলিমিনেট করে যাবে, ঠিক আছে, কারণ নিউট্রালাইজেশন টাইপ রিয়াকশন হয় তো জল বেরিয়ে গেল, ঠিক, ভালো কথা। এবারে এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে এটা কিরকম টাইপের বলো তো, এইটা হচ্ছে সিলভার সল্ট। কি সল্ট না সিলভার সল্ট, কার? অ্যাসিটিক অ্যাসিডের, ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিডের সিলভার সল্ট তৈরি হয়েছে, দেখে নাও এটা একটা সিলভার আর এখানে অ্যাসিডিক অ্যাসিড আগের থেকে ছিল, তার সিলভার সল্ট তৈরি হয়েছে। এবারে কি বলেছে, এখান থেকে রিয়াকশন করতে বলেছে 2 নম্বর স্টেপে, দেখো Br2CCl4, ঠিক আছে, মানে ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে রিয়াকশন করতে বলেছে। তাহলে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিলে রিয়াকশন করলে কি হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা নেম রিয়াকশন ছিল, ক্লাস 12-এ দেখবে বোরোডিন হান্সডিকার বিক্রিয়া, যেখানে তোমরা এই সিলভার সল্ট অফ অ্যাসিডিক অ্যাসিড থেকে এরকম Br2CCl4 দিয়ে রিয়াকশন করিয়ে কি তৈরি করতে পারতে বলো তো, অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারতে, তাই না? তার মানে এই গ্রুপটা পুরোটা উড়ে গিয়ে তার জায়গায় যে হ্যালাইড গ্রুপ দেবে, এখানে ব্রোমিন আছে তো সেই ব্রোমিন গ্রুপ কিন্তু সাবস্টিটিউট হয়। তাহলে কিরকম দেখতে লাগবে কম্পাউন্ডটা, এস্টার গ্রুপের সাথে কোনো সম্পর্ক নেই তোমার, এইখানে শুধুমাত্র এই পুরো পার্টটা বেরিয়ে যাবে বাইরে, তার জায়গায় কে ঢুকবে, ব্রোমিন ঢুকবে। এই যে টাইপ অফ রিয়াকশন পড়লে এটা একটা নেম রিয়াকশন ছিল, কি নাম বললাম এটার না, ক্লাস 12-এর গুরুত্বপূর্ণ রিয়াকশন একটা নেম রিয়াকশন দেখবে, বোরোডিন আর হান্সডিকার, ঠিক আছে, অনেকে শুধু হান্সডিকার বিক্রিয়াও বলে, কিন্তু এটা বোরোডিন হান্সডিকার দুটো বলাটাই বেটার, ঠিক আছে, বোরোডিন হান্সডিকার রিয়াকশন, যেখানে সিলভার সল্ট থেকে রিফ্লাক্স করলে Br2CCl4 দিয়ে তোমার এই জায়গা থেকে এরকম অ্যালকিল হ্যালাইড জাতীয় কম্পাউন্ড তৈরি হবে, মানে এই গ্রুপটা পুরোটা, এই যে পুরো গ্রুপটা দেখলে এই গ্রুপটা পুরোটা এলিমিনেট হয়ে যাচ্ছে ব্রোমিন দ্বারা, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, এরকম টাইপের একটা সায়ানাইড জাতীয় কম্পাউন্ড দেওয়া আছে, তাকে প্রথমে রিয়াকশন করাতে বলেছে PHMgBr এবং THA। PHMgBr মানে তোমরা জানো এটা গ্রিগনাট রিয়েজেন্ট, তাই না, RMgX টাইপের, ঠিক, আর 2 নম্বরে H3O+ দিয়ে অ্যাসিড ওয়ার্কআপ করতে বলেছে। তাহলে কি করবো এই রিয়াকশান, ঠিক আছে, এটাও কিন্তু খুব ভালো রিয়াকশান, ভালো করে দেখবে কিভাবে করছি এটা। তো প্রথমে তোমাকে এরকমভাবে সায়ানাইড জাতীয় কম্পাউন্ড দেওয়া রয়েছে, PHMgBr, ঠিক আছে, মানে এটাকে তোমরা জানো গ্রিগনাট, এটা একটা গ্রিগনাট রিয়েজেন্ট, ঠিক। এবারে গ্রিগনাট কীরকমভাবে রিয়াকশান করবে এখানে, তো তার আগে তোমাকে এই যে CN গ্রুপটা আছে না, CN গ্রুপটাকে একটু ভেঙে লিখতে হবে, কীরকমভাবে তোমরা জানো C�BN, এবং এই যে গ্রিগনাট রয়েছে তোমরা জানো এই গ্রিগনাটের ম্যাগনেসিয়ামের কত চার্জ গো, +2, তার মানে Br- এবং ফিনাইল মাইনাস হয়েছে, তাহলে PH- কি করবে, এই কার্বন সেন্টারটাতে অ্যাটাক করতে আসবে, ঠিক আছে, এটা ইলেকট্রোফিলিক কার্বন সেন্টার, যখনই অ্যাটাক করবে এই বন্ডেড ইলেকট্রন পেয়ার নাইট্রোজেনের মাথায় শিফট হয়ে যাবে, ঠিক আছে। দেখো যখনই শিফট হলো কি ঘটনা ঘটলো এখান থেকে, এই জায়গায় দেখো এইটা, এখানে দেখো কার্বন, এই বন্ডটা ব্রেক করে গেছে, তাহলে যখন ব্রেক করে যাবে নাইট্রোজেনের সাথে তার এখন কি বন্ড, ডবল বন্ড হয়েছে, এবং বন্ডের ইলেকট্রন পেয়ার নাইট্রোজেনের মাথায়, মানে নাইট্রোজেনের মাথায় এখন নেগেটিভ চার্জ, কারণ নিউট্রাল ছিল, নিউট্রাল থেকে ইলেকট্রন নিল মানে ইলেকট্রন বাড়লো, নেগেটিভ চার্জ হলো, এবং এই কার্বনের সাথে দেখো যুক্ত হয়েছে কে না, এইখানে থাকা PH গ্রুপটা, মানে ফিনাইল গ্রুপটা, আর এইখানে MgBr আছে, এটা লিখতেও পারো, না লিখলেও খুব একটা বেশি মানে সমস্যা হবে না এখানে, ঠিক আছে, এইটি রয়েছে এখানে। এবারে কি করবে এই জায়গায়, এরপরে এখানে দেখো ওয়ার্কআপ করতে বলেছে অ্যাসিড, মানে অ্যাসিড ওয়ার্কআপ করতে হবে, তাহলে এরপরে কি করবে এই জায়গায় H3O+ দিয়ে দাও, ঠিক আছে, অত কঠিন শব্দ যদি নাও মনে রাখতে পারো, সিম্পল মনে রাখবে হাইড্রোলাইসিস করা হবে, ঠিক আছে। যখনই হাইড্রোলাইসিস করবে এই পুরো গ্রুপটা সাবস্টিটিউটেড হয়ে যাবে একটা হাইড্রোজেন, মানে এই গ্রুপটা বেরিয়ে যাবে, তার জায়গায় একটা কি ঢুকবে, হাইড্রোজেন। তাহলে দেখো এখন প্রোডাক্টটা দেখতে কীরকম লাগছে, দেখো তো C∠N, এখানে একটা হাইড্রোজেন ঢুকেছে এবং নিচে দেখো একটা ফিনাইল রিং পড়েছিল, মানে বেঞ্জিন রিং পড়েছিল। এবারে রিয়াকশান দেখো এইখানে থামবে না, এর পরেও কি হবে, এ আরও হাইড্রোলাইজড হবে, ঠিক আছে, এ কি হবে, আরও জল দ্বারা হাইড্রোলাইজড হবে। যখন হাইড্রোলাইজড হবে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এই গ্রুপটা সাবস্টিটিউট হয়ে যাবে একটা কি দিয়ে, অক্সিজেন দিয়ে, মানে এই জায়গায় কিটোন ফরমেশন হবে, ঠিক আছে। তাহলে কীরকম টাইপের কম্পাউন্ড হবে দেখো, এইখান থেকে C রয়েছে, ডবল বন্ড O, এই জায়গা থেকে PH, এই টাইপের কম্পাউন্ড হয়েছে না। তাহলে এই যে কম্পাউন্ডটা ফরমেশন হলো এটা কীরকম টাইপের কম্পাউন্ড, কিটোন। এবারে দেখো কিটোন জাতীয় কম্পাউন্ড কোথায় রয়েছে, এই যে দেখো এই অপশানটাতে, ঠিক আছে, এইটাকে একটু অন্যরকমভাবে আঁকা রয়েছে কোশ্চেনে, এটা এই দেখো আমরা ডান দিকে ডবল বন্ড এঁকেছি, ওটা নিচে আঁকা আছে, একই ব্যাপার।
তাহলে অপশানের মতো করে এঁকে নাও, এখানে ডবল বন্ড ও মানে কিটোন গ্রুপ, আর এরপরে পিএইচ, এই যে পিএইচ গ্রুপটা আমাদের লাগানো ছিল। তাহলে কোন অপশানের সাথে ম্যাচ করলো? না অপশান বি। ঠিক আছে, ভালো করে দেখবে, গ্রিগনার্ড রিয়েজেন্টের কিন্তু রিয়াকশন এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন একটা। এখান থেকে কিটোন তৈরি হবে, সায়ানাইড গ্রুপ থেকে কিটোন ফরমেশন করার রিয়াকশন এটি। ঠিক আছে।